দেন 3 দেশের বিশেষজ্ঞ চিকিৎসক। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। 3 বছর না যেতেই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়গুলো। বিজ্ঞপ্তিতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়ার কারণ জটিলতা কমানোর তাগিদ। কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা 70 ব্যবসায়ী। বেশি লাভের আশায় প্রতারকের খপ্পরে নিঃস্ব খাতুনগঞ্জের অনেকে। মামলা না করায় ধরাছোঁয়ার বাইরে জড়িতরা। সন্ধ্যা নামতে ভুতুড়ে নগরী কক্সবাজার, সড়কে জ্বলে না বাতি, নষ্ট সিসিটিভি ক্যামেরাও। বেড়েছে ছিনতাই সহ নানা অপরাধ। পর্যটক না আসায় শঙ্কায় ব্যবসায়ীরা। এবং ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনে নানা আয়োজন। নিরাপত্তা জোরদার। এবার অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতরে। আমন্ত্রণ পেয়েছেন শি জিনপিং, তালিকায় নেই মোদি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। ঘণ্টাব্যাপী বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। পর্যালোচনায় শুক্রবার লন্ডন ক্লিনিকে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ড। বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বৈঠকে ব্রিটিশ চিকিৎসকদের মধ্যে ছিলেন জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডাক্তার রেক্স ডাওসন ও ডাক্তার জন গোল্ডস্টোন। ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া ছিলেন বাংলাদেশ থেকে আসা 6 চিকিৎসক। ঘণ্টাব্যাপী চলা এই মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তবে ঘণ্টাব্যাপী বৈঠকে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড তা জানা যায়নি। এই বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে চিকিৎসকরা জানাবেন। মেডিকেল বোর্ডে যোগ দেওয়ার আগে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এদিকে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে ব্রিফিং এর পরে জানা যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা। একই সাথে জানা যাবে লিভার প্রতিস্থাপনের বিষয়টি। তাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেওয়া হবে নাকি নিয়ে যাওয়া হবে অন্য দেশে, সেটিও জানা যাবে ব্রিফিং এর পর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। না যেতেই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে খোদ নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়গুলোই। গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী না পাওয়া, বারবার ফি আদায় ও নির্দিষ্ট সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে না পারাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রক্রিয়া গ্রহণযোগ্য করে সমস্যা সমাধানের চেষ্টায় আহ্বায়ক কমিটি। শিক্ষার্থীদের সুবিধা মাথায় রেখে প্রক্রিয়া ঠিক করার পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের দুর্ভোগ ও খরচ কমাতে 2020-21 শিক্ষাবর্ষে প্রথমবার সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। সবশেষ 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় অংশ নেয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর যে কটি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে নানা সমস্যা জর্জরিত হয়ে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলেও গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু জগন্নাথ নয়, খুলনা, কুমিল্লা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ইতোমধ্যে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার আয়োজন শুরু করেছে। কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী না পাওয়া এবং ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই এই সিদ্ধান্ত। ফার্স্টে সে আবেদন করে 1500 টাকা দেয়। 4টা বিশ্ববিদ্যালয় চুজ করলে সেখানে আরো 500 টাকা করে। এখানেই তো তার 3500 টাকা শেষ। ভর্তি হবে 10,000 12,000 দিয়ে। এরপরে দেখা গেল যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের কারণে দেখা গেল যে জগন্নাথের ছাত্র হঠাৎ করে সে দিনাজপুরে চলে যাওয়া লাগতেছে। এখানে তাকে ভর্তি ক্যান্সেল করতে হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি ক্যান্সেলের টাকাও দেয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেশন শুরু হয় জানুয়ারি মাসে। গুচ্ছে থাকার ফলে যে সমস্যাটা হয়েছে, আমরা স্টুডেন্ট পাই দেখা যায় জুলাই মাসে, আগস্ট মাসে। এই বছর যেটা হয়েছে, আমাদের পরীক্ষা শুরুর এই ডিসেম্বরে পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা শুরুর 3-4 দিন আগেও ছাত্র ভর্তি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ৮ থেকে ১০ বার গণবিজ্ঞপ্তি দিয়েও ২০২১-২২ শিক্ষাবর্ষে খালি ছিল ২০০ আসন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬৫০ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৯৫০টি আসন খালি। চলতি শিক্ষাবর্ষে গুচ্ছে থাকলেও সমস্যা সমাধান না হলে প্রক্রিয়া থেকে সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আর কর্তৃপক্ষ বলছে প্রক্রিয়া ফলপ্রসূ করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি কিছু ত্রুটি বা থেকে থাকে, এটা গ্র্যাজুয়ালি আমরা এগুলি অ্যাড্রেস করে সেটাকে আরেকটু মিনিমাইজ করতে পারি, এটাকে আরেকটু আধুনিকায়ন করতে পারি। শিক্ষার্থীদের সুবিধা গুরুত্ব দিয়ে ভর্তি প্রক্রিয়া ঠিক করার আহ্বান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। গুচ্ছের পক্ষেও বক্তব্য আছে, গুচ্ছের বিপরীতেও বক্তব্য আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাই অ্যান্ড লার্জ স্টুডেন্টস কমিউনিটি যা চাবে সেভাবেই করা উচিত। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের না হতে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন শিক্ষা উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ায় জৌলুস সারাতে বসেছে চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ। গত ৪০ বছরে ১,০০০ কোটি টাকার বেশি নিয়ে পালিয়েছেন শতাধিক ব্যবসায়ী। এতে যেমন বিশ্বাস ভঙ্গ হচ্ছে, তেমনি মূলধন হারিয়ে পথে বসছেন প্রতারণার শিকার সাধারণ ব্যবসায়ীরা। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোরঞ্জন সাহা এখন রাস্তার পাশের ব্রোকার। পণ্য বিক্রির পাওনা ১৫ কোটি টাকা ফেরত না পেলেও ৯ কোটি টাকার দেনা শোধ করতে হয়েছে নিজের মালিকানাধীন বহুতল ভবন বিক্রি করে। বিল্ডিং বিক্রি করে লোকাল দানা শোধ করছি, কিন্তু আমরা লাইন থেকে এখন আমি ১৫ কোটি টাকার ১ টাকা এখনো ফেরত পাই নাই। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মনোরঞ্জন একা নয়, তার মতো শত শত ব্যবসায়ী প্রতারকদের কাছে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছেন। মূলত কম সময়ে বেশি লাভের আশায় কথিত ডিও এবং স্লিপ ব্যবসায়ের কবলে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। অসাধু কতগুলো ব্যবসায়ী আছে যাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা না, এতে উদ্দেশ্য হচ্ছে যে মানুষের বড় অঙ্কে একটা টাকা মেরে চলে যাওয়া। খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ১৯৮৬ সালে বিভূতি রায় নামে এক ব্যবসায়ী ৬ কোটি টাকা নিয়ে পালানোর পর থেকে শুরু হয় প্রতারণার নতুন এই পদ্ধতি। সবশেষ ৫০ কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা নূর ট্রেডিং নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রথম দিকে আপনার নগদের ব্যবসা শুরু করে, নগদের লেনদেন শুরু করে, তারপর যখন এদের একটা গুডিল হয়ে যায় ২-১ বছর, এরপর এরা বাকিতে নেওয়া শুরু করে। এরা একটা আসলে পাতানোভাবে এটা ব্যবসাটা করে থাকে। ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রে মামলা করতে আগ্রহী নন বলে জানায় পুলিশ। নিজেদের যে প্রবলেমগুলো হয় সেগুলো তারা নিজেরা সলভ করে, যতটুকু জেনেছি। তার পুলিশের কাছে সাধারণত আসে না। ১ থেকে ১০ কোটি টাকা নিয়ে গা ঢাকা দেওয়া ব্যবসায়ীর সংখ্যা অন্তত ৭০ জন বলে জানিয়েছেন প্রতারণার শিকার ব্যবসায়ীরা। সামান্য মাত্র লেনদেন হয় চেক কিংবা ব্যাংকের মাধ্যমে, বাকি টাকা লেনদেন হয় বিশ্বাসের উপর ভরসা করে নগদ টাকায়। আর তাতেই শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। আমদানির সুযোগ কম থাকায় আখাউড়া স্থলবন্দরকে পাশ কাটিয়ে ভারত থেকে দেদারসে আসছে শাড়ি, 3 পিস, মশলা সহ কোটি টাকার চোরাই পণ্য। এমন দাবি করে ব্যবসায়ীরা বলছেন, আমদানির সুযোগ বাড়লে যেমন বাড়বে সরকারের রাজস্ব, তেমনি চাঙ্গা হবে বন্দরের সার্বিক কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, বন্দরটির অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে ১০৫ কোটি টাকার প্রকল্প। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ড সহ 7টি অঙ্গরাজ্যে পণ্য রপ্তানি হয় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে। রপ্তানি পণ্যের তালিকা রয়েছে সিমেন্ট, তাজা হিমায়িত ও শুটকি মাছ, ফুড ড্রিঙ্কস, প্লাস্টিকের ফার্নিচার সহ ৪২ ধরনের পণ্য। বিপরীতে চাহিদা মতো ভারত থেকে পণ্যের আমদানি অনুমোদন না থাকায় আমদানি নেমেছে প্রায় শূন্যের কোটায়। এই অবস্থায় ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি সহজ করতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। বৈধভাবে আমদানি হইলে চোরাই পথে কেন আসবে? তো কাজে আমরা আমদানির সুযোগ সবসময় চাই, এখনও চাই। কোর্টটা যেন অবশ্যই আমাদের এসআরওটাকে ওপেন করে দেয় এবং সকল পণ্য আমদানি করার পারমিশন দেওয়া হয়। তবে বৈধ পথে আমদানি কমলেও চোরাই পথে ভারত থেকে আসছে শাড়ি, 3 পিস, কসমেটিক ও মশলা সহ দরকারি নানা পণ্য। ব্রাহ্মণবাড়িয়া 25 বিজিবি সরাইল ব্যাটালিয়নের তথ্য, গেল 6 মাসে তাদের হাতে আটক হয়েছে 100 কোটি টাকার ভারতীয় পণ্য। বৈধভাবে এই জিনিসগুলা যদি আনা যায় ইম্পোর্টের মাধ্যমে,
তাহলে অবশ্যই যারা ব্যবসায়ী আছে তাদের উপকার হতে পারে। বাট অবৈধভাবে কোনো কিছু আসলে এটা বিজিবির কাছ থেকে পার পাবে না। দেশের এই স্থলবন্দরে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে 105 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান স্থলবন্দরের রাজস্ব ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। অবকাঠামো নির্মিত হলে ওখানকার কাজের পরিধি বাড়বে, রপ্তানিকারকরা এগিয়ে আসবেন। প্রকল্পটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেলে আমদানি রপ্তানি ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে এবং আমাদের প্যাসেঞ্জার টার্মিনাল হবে 0 পয়েন্টে, এতে করে যাত্রী সুবিধা বাড়বে, দিক দিয়ে লোকজন আসা যাওয়া বেড়ে যাবে। গেল অর্থ বছরে এই বন্দর দিয়ে 7065টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছে 55,302 টন আর 1599টি ট্রাকে আমদানি হয়েছে 34,802 মেট্রিক টন পণ্য। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সূর্য ডুবতেই অন্ধকারে ডুবছে পর্যটন নগরী কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক। হোটেল মোটেল জোন সহ সমুদ্র সৈকতে সড়ক বাতি থাকলেও জ্বলছে না। একই সঙ্গে অকেজো সিসিটিভি ক্যামেরাও। ছিনতাই সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। শীতের আমেজের সঙ্গে চলছে পর্যটন মৌসুম। প্রতিদিনই সৈকত শহর কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বাড়ে কয়েক গুণ। কিন্তু সূর্য ডুবতে গভীর অন্ধকারে তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। বিশেষ করে হোটেল মোটেল জোনের প্রধান সড়ক জাম্বুর মোড়, লাবণী পয়েন্ট, সিগাল, সুগন্ধা কিংবা সাংস্কৃতিক কেন্দ্রের সড়কে কয়েক মাস ধরে জ্বলছে না সড়ক বাতি। একই সঙ্গে অচল সেখানকার সিসিটিভি ক্যামেরা, যার কারণে এসব এলাকায় বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। আতঙ্কিত পর্যটকরা। জাম্বুর মোড় এই জায়গায় ম্যাক্সিমাম সময় ছিনতাইকারী হয়। পর্যটকরা আসা যাওয়ার মধ্যে ভীত সন্ত্রস্ত থাকে, কখন কি জানে কার কি হয়ে যায়। পুলিশ বা আশেপাশে যদি কোনো আইন শৃঙ্খলা ব্যক্তি যারা থাকতো তাহলে সেক্ষেত্রে যারা পর্যটকরা রয়েছেন তারা আরও বেশি নিরাপদ বোধ করতো। সবার সিকিউরিটির কথা ভেবে আমাদের প্রশাসনকে উচিত আর একটু সতর্ক হওয়া। এখানে সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা অচল থাকায় উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরাও। কমপ্লিটলি অন্ধকার থাকে, এই রাস্তার মধ্যে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নাই, ফলে মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছে। এইখানে প্রশাসনের লোকজনেরও খুব বেশি যে আনাগোনা আছে দেখাশোনার জন্য আমরা এইভাবে দেখতে পাচ্ছি না। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ সড়ক বাতিগুলো নেই, সন্ধ্যার পর অন্ধকার থাকে এবং ছিনতাইয়ের অনেক ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছি। বিষয়টা বিবেচনা রেখে যদি সিসি ক্যামেরা এবং সড়ক বাতিগুলো যদি সক্রিয় হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। কক্সবাজারে 5 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট গেস্ট হাউস রয়েছে আর শহরের গুরুত্বপূর্ণ 54টি পয়েন্টে 170টি সিসিটিভি ক্যামেরার মধ্যে বর্তমানে সচল আছে মাত্র 20টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ন্যায্য দাম না পাওয়ায় হুমকির মুখে পড়েছে বান্দরবানের রাবার শিল্প। উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের, তাই দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এতে বেকার হওয়ার সংখ্যায় 50,000-এর বেশি শ্রমিক। সোহেল কান্তি নাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকার উঁচু নিচু ভূমিতে চাষ হয় রাবারের। এখানকার মাটি ও আবহাওয়া রাবার চাষের উপযোগী হওয়ায় উৎপাদন হয় ভালো, কিন্তু রাবারের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সংশ্লিষ্টরা বলছেন প্রতি কেজি রাবারের নির্ধারিত মূল্য 288 টাকা হলেও বাজারে মিলছে 150 থেকে 160 টাকা। এ কারণে উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের, তাই দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এতে বেকার হওয়ার আশঙ্কা 50,000-এর বেশি রাবার শ্রমিকের। শিল্প বাঁচাতে আমদানিকৃত রাবারের উপর 30% কর নির্ধারণ, দেশীয় রাবার পণ্যের বাজারজাতকরণ সহজীকরণের দাবি ব্যবসায়ীদের। সরকার কর্তৃক যে রেটটা রয়েছে সেটা কিন্তু বর্তমান আমাদের যে পার্বত্য এলাকা এখানে কিন্তু আমরা পাচ্ছি না। যে উৎপাদন খরচ হয় বর্তমানে রাবার বিক্রি করে কোনোভাবেই কর্মচারীদেরকে বেতন দেয়া এবং নিজেরা উৎপাদনের খরচ পুষিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই রাবারকে কেন্দ্র করে শুধু মালিকগণ নয়, অনেক শ্রমিক, তাদের পরিবার সবাই জড়িত। এদিকে রাবার শ্রমিকদের দাবি পূরণের জন্য সরকারের কাছে সুপারিশ করার কথা জানায় উপজেলা প্রশাসন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকেরই জীবিকা এখানে জড়িত আছে। এখানে এখন ওনারা যেসব ওনাদের
সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দেব। বান্দরবানে 15,000 একরের বেশি জমিতে রাবার বাগান রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। কুমিল্লা নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে পরিবেশ দূষণ। চলমান শীত মৌসুমে সবচেয়ে বেশি বেড়েছে বায়ু দূষণ, যার পরিমাণ 171 AQI। এর জন্য সড়কে ভবন নির্মাণ সামগ্রী রাখাকে দুষছেন এলাকাবাসী। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি রিপোর্ট। প্রথম দেখায় শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশ মনে হলেও আসলে ধুলায় ঢাকা। দিনের বেলায় কুমিল্লার সদর উপজেলার দুর্গাপুর এলাকার প্রধান সড়কের চিত্র এটি। দিন দিন কুমিল্লা নগরীতে বাড়ছে পরিবেশ দূষণ। চলমান শীত মৌসুমে সবচেয়ে বেশি বেড়েছে বায়ু দূষণ। নগরবাসী বলছেন, ভবন নির্মাণকালে অনেক বাড়ির মালিক নির্মাণ সামগ্রী রাখছেন সড়কের ওপরে। সেখান দিয়ে যান চলাচল করায় ধুলায় ঢেকে যাচ্ছে আশপাশের এলাকা। এমনকি যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। দুর্গন্ধের পাশাপাশি এসব স্থান থেকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। ছোটকালে পড়ছি, স্টেশন থেকে নাইমা কান্দিরবার আসতে পায়ের মধ্যে কোনো ময়লা লাগতো না, সাদা কাপড়ে পা রাখলে পা পরিষ্কার থাকতো। আর বর্তমানে ঘর থেকে বাড়িলে ময়লা, জায়গা বালু রাখতেছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হইতেছে, যেখানে সেখানে ময়লা নিয়ে ধুবাইতেছে। নগরবাসীর জন্য যে সকল সেবা দেওয়ার আসলে ইচ্ছা থাকার কথা, নাগরিক সুবিধা থাকার কথা, আসলে সেগুলো আমাদের এখন দৃশ্যমান হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর বলছে, বর্তমানে নগরীতে বায়ু দূষণের পরিমাণ 171 AQI, যা বিপদসীমায় রয়েছে। এজন্য অপরিকল্পিত নগরায়নকে দুষছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। অবকাঠামো এবং নির্মাণ কার্যক্রম যত্রতত্র বালু এবং ইট ফেলে রাখার কারণে বায়ু দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এগুলো আসলে নিয়ম হলো ডেকে রাখার প্রয়োজন, কিন্তু ডেকে না রাখার কারণে বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এদিকে পরিবেশ দূষণ রোধে কোনো সমাধান দিতে পারেনি সিটি কর্পোরেশন। তবে সড়কে ধুলা নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা কিন্তু ভালনারেবল অবস্থায় আছি, সেটা হচ্ছে যে বালুগুলো উড়ে, তো সেই ক্ষেত্রে আমরা আগে পানি দিতাম, এখনও আমরা পানি দেবো ইনশাল্লাহ। আর একটা হচ্ছে যে পাবলিক যারা কাজ করে তারা যদি নিজেদের জায়গাতে যায় কাজ করে তাহলে ভালো হয় আর কি। কুমিল্লা সিটি কর্পোরেশনে 8 লাখেরও বেশি মানুষ বসবাস করে। সময় সংবাদ, কুমিল্লা। সংবাদ। খাগড়াছড়ি চেঙ্গি ও মাইনী নদীর 58 কিলোমিটার অংশ খনন কাজ চলছে। নদীর নাব্য বাড়ার পাশাপাশি পলিমাটি দিয়ে নিচু জমি ভরাট করছেন স্থানীয়রা। প্রকল্পের কাজ শেষ হলে বন্যার প্রবণতা কমে আসবে বলে মনে করেন এলাকাবাসী। তবে প্রকল্পের মেয়াদ মাত্র 6 মাসেরও কম সময় থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 25% কাজ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি রিপোর্ট। 2024 সালের জানুয়ারিতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর 58 কিলোমিটার অংশ খনন কাজ শুরু হয়। মাইনী নদীর ইরানছড়ি হতে লংগদু মুখ পর্যন্ত প্রায় 23 কিলোমিটার ও চেঙ্গি নদীর মহালছড়ি হতে নানিয়ারচর পর্যন্ত প্রায় 35 কিলোমিটার খনন করা হবে। খননের কারণে নদীর নাব্য বাড়ার পাশাপাশি পলি মাটি দিয়ে নিচু জমি ভরাট করছেন স্থানীয়রা। প্রকল্পের কাজ শেষ হলে বন্যার প্রবণতা কমে আসবে বলে মনে করেন এলাকাবাসী। পাশাপাশি পলি মাটি দিয়ে ভরাট করায় অনাবাদী জমিগুলো চাষাবাদের উপযোগী হওয়ার আশা তাদের। ভরাট হয়ে গিয়েছিল, এখন ব্যাপার হলো যে এই কারণে আমাদের এলাকা সবসময়ের জন্য প্লাবিত হতো। নদীটা কাটার কারণে প্রত্যেক বছর এখন হয়তো সম্ভবত পানি আর উঠবে না, এই জন্য আমরা অনেক উপকৃত হব। জমিনগুলো ভরাতে আমাদের উপকার হচ্ছে, কেন আমরা আবাদ করতে পারতেছি, যে আবাদগুলো কাটতে পারবো এই ধরনের একটা আশা আছে। তবে নদীতে জমে থাকা পাথর ও কাঠের কারণে খনন কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। পাহাড়ি ডলের সাথে যে মাটির সাথে গাছ দুইটা থাকে, ওগুলা কাটিং করার সময় পাম্পের ক্ষতি হয়, পাথর থাকে, পাথরের মেশিনের ক্ষতি হয়, কাঠার ভাঙে। এদিকে চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র 25%। নদী খননের পাশাপাশি প্রায় 70 কিলোমিটার চর অপসারণের উদ্যোগ নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে বাস্তবায়িত ড্রেজিং কাজের ফলে নদী তার নাব্যতা ফিরে পেয়েছে এবং কৃষকেরা সেচের সুবিধা পাচ্ছেন এবং শুষ্ক মৌসুমে নৌ চলাচল স্বাভাবিক থাকবে। চেঙ্গি ও মাইনী নদী খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি। পর্যটন মৌসুমে রাঙামাটির প্রতিটি বিনোদন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরাও। চলতি মাসে প্রতি সপ্তাহে প্রায়
2 কোটি টাকা স্থানীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে চেম্বার অব কমার্স। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়, হ্রদ আর সজীব প্রকৃতির টানে রাঙামাটি ভ্রমণ করেন পর্যটকরা। শীত মৌসুমে সে চাপ বেড়েছে কয়েক গুণ। হ্রদের নীল জলে নৌ ভ্রমণ ছাড়াও দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, সাজেক সহ বিভিন্ন পর্যটন স্পটে। সবকিছু সুন্দর, রাস্তাঘাট সুন্দর, পানিগুলো সুন্দর, খাবার সুন্দর, সব সুন্দর। কাপ্তাই লেকটা পুরোটা ঘুরে দেখেছি, বিভিন্ন স্পটে নেমেছি, পরে আদিবাসী গ্রাম যেটা ছিল সেটাও ঘুরে দেখেছি। সব মিলে ইট ওয়াজ নাইস এক্সপিরিয়েন্স। ভ্রমণের পাশাপাশি পর্যটকরা ভিড় করছেন স্থানীয় তাঁতে বোনা পোশাক ও প্রসাধনীর দোকানে। তাদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে দোকানীদের। বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। সবগুলোই পছন্দ হয়েছে, সেজন্য কিনলাম। তাঁতের কাপড় খুবই ভালো লাগে, খুব সুন্দর এবং টেকসই। ফিরন সাবান, তেঁতুল সাবান, মানে ভালো ভালো মানে আমরা অরিজিনাল জিনিসটাই কাস্টমারকে দিয়ে দিই। হাতের তৈরি ত্রিপিস আছে, চাদর আছে। 6 মাসের মধ্যে আমরা যে ব্যবসাটা হয় ওইটা দিয়ে আমরা পুরো বছরটা মোটামুটি ভালো কাটতে পারি। ব্যবসায়ী নেতারা বলছেন, চলতি পর্যটন মৌসুমে প্রতি সপ্তাহে প্রায় 2 কোটি টাকা যুক্ত হচ্ছে স্থানীয় অর্থনীতিতে। বোট, হোটেল, কটেজ, রেস্টুরেন্ট, বিভিন্ন ছোটখাটো হস্তশিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা, এই সব মিলে 1.5 থেকে 2 কোটি টাকা আমাদের ইনকামটা হয়। রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে জেলায় পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল প্রায় 30,000 মানুষ। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সময় সংবাদ। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন হতে যাচ্ছে কিছুটা ভিন্নভাবে। খোলা জায়গার বদলে এবার তিনি শপথ নেবেন ক্যাপিটাল হিলে কংগ্রেস ভবনের ভেতরে। ঠান্ডা আবহাওয়ার কারণেই এমনটা করা হচ্ছে বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। আমন্ত্রিতদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থাকলেও তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারত থেকে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতি 4 বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অভিষেকের এই আয়োজন হয় বেশ জমকালো। আমন্ত্রণ পান অনেক অতিথি, থাকে নানা আয়োজন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্ন রকম হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। এবার দেশটির ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুল সংখ্যক মানুষের সমাগম সম্ভব হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। এর আগে 1985 সালে ক্যাপিটল ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগান। সেবারও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নামও। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ফোনালাপ করেন। এ সময় জিনপিং ট্রাম্পকে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট দাওয়াত পেলেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ভারত থেকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন বলে জানা গেছে। কাকলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শুক্রবার অ্যাপটি নিষিদ্ধের একটি আইন বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। নিষিদ্ধ হওয়া ঠেকাতে 19 জানুয়ারির মধ্যে চীনা মালিক প্রতিষ্ঠান বাইট্রান্সকে টিকটকের শেয়ার মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। গণমাধ্যম বলছে, টিকটক নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিরাপত্তার অজুহাতে অবশেষে যুক্তরাষ্ট্রে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।
বাইডেন প্রশাসনের একটি আইনের বিরুদ্ধে চীনা কোম্পানির করা আপিল শুক্রবার খারিজ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা না ঘটলে রোববার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। This bill therefore forces TikTok to break up. টিকটক ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এমন অভিযোগে মার্কিন প্রশাসন একটি আইন করে। নিষেধাজ্ঞা এড়াতে সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক, যদিও এতে কোনো কাজ হয়নি। বহাল থাকা আইন অনুযায়ী 19 জানুয়ারির মধ্যে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের টিকটকের শেয়ার মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে, আর নয়তো সেদিন থেকে যুক্তরাষ্ট্রে আর চালু থাকবে না এই ভিডিও শেয়ারিং অ্যাপ। তবে সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে খুশি নন যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক। I think it's bad because I really like TikTok because I'm from China and TikTok is also started from China. Honestly, it's really bad for us. I mean, American people, everybody in America is like I know small businesses that they grew up thanks to TikTok, right? And this ban is going to affect not only like small businesses but big corporations as well, politicians as well, because TikTok is like it's a big network. টিকটক নিষেধাজ্ঞা কিভাবে কার্যকর করা হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর টিকটক নিষিদ্ধের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কাকুলি আখতার, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু, সিনিয়রদের একের পর একটা অপেশাদার আচরণ আর টিকিট নিয়ে চরম অব্যবস্থাপনা, সব মিলিয়ে বিপিএল ইস্যুতে বিসিবিকে এক হাত নিলেন ঢাকা ক্যাপিটালস কোচ ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। প্রশ্ন তুলেছেন লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না রাখা নিয়েও। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করায় নিজ দলের ক্রিকেটারদের ওপরও বিরক্ত সুজন। মাহবুব রিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল আলম মামুন। শুরু থেকেই পরিবর্তনের ডাক, তারপরও প্রশ্ন বিপিএলে হচ্ছেটা কি? পেমেন্ট ইস্যু আর ম্যাচ না খেলার সংখ্যাকে পাশ কাটিয়ে মাঠে ফিরেছে দুর্বার রাজশাহী, কিন্তু এখনও দলের দেশি ক্রিকেটাররা যে প্রতিশ্রুতি করা অর্থ পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সব মিলিয়ে দেশি ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ দেশের বাইরে। ফারুক আহমেদের বোর্ডের কার্যকলাপে যার পর্নাই বিরক্ত সাবেক পরিচালক। যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না, এবং আমরা খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট নিয়ে অনলাইনে বাংলাদেশের মানুষ কয়জন অনলাইনে টিকিট কিনতে পারবে? একজন রিক্সাওয়ালাকে অনলাইনে টিকিট কিনতে সে খেলা দেখবে না। তা আমাদের কথা হলো যে আমরা তো ওই স্ট্যান্ডার্ড এখনো হই নাই। আপনাকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি স্টপ করতে গিয়ে এটা করবেন, তো এই কালোবাজারিকে আপনি স্টপ করতে পারলেন? বিপিএলে 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, কিন্তু তাদের প্লেয়াররা টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলে লজ্জাজনক ভাইয়া। ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? কথা বললেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের বাদ পড়া ইস্যুতেও। প্রশ্ন তুলেছেন এলকিডিকে ফর্মে ফেরাতে বর্তমান কোচিং স্টাফের কি আদৌ কোনো পরিকল্পনা ছিল? আপনি লিটনের সাথে কম্পেয়ার করে কাউকে পারবেন না, ঠিক না? ওর এক্সপিরিয়েন্সের সাথে তো আপনি কম্পেয়ার করে পারবেন না। তাই আমরা যারা এত বছর ধরে বিসিবিতে লিটনকে আমরা দিয়েছি, লিটন যে একদম আউট অফ ফর্ম ছিল, এটার জন্য আমরা আসলে কি করেছি? চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে জাতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকে নিক পোথাসের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে বিস্মিত সুজন। শঙ্কা প্রকাশ করেছেন পেস ইউনিটের অফ ফর্ম নিয়েও। সমস্যার সমাধানে দ্রুতই তাগিদ দিলেন বিসিবিকে আরও দায়িত্বশীল হওয়ার। নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে, তো এই নোটিশ পিরিয়ড না দিয়ে কীভাবে সে চলে যায়, এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই পারে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।